যে জাদুকরের সুরের মূর্ছনায় আজও বাঙালির হৃদয় সিক্ত হয়ে ওঠে, সেই রবীন্দ্রনাথের সুর বেলা শেষে ছবিতে এসরাজে যখন শুনেছিলাম, সুর এবং সিনেমা দুটোই অনন্য মাত্রা পেয়েছিল। শান্তিনিকেতনের জোড়াবাড়ি, গীতবিতান এবং সঞ্চয়নে বেলা শেষে এবং বেলা শুরু সিনেমার শুটিং হয়। সিনেমা দুটো দেখার পর থেকে কতবার যে ভেবেছি এখানে আসার কথা। আমরা 6 জন বন্ধু এক শনিবার দেখে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের বেলা শেষে বাড়ির উদ্দেশ্যে। আমি মধুমিতা, আমার সাথে ছিল আমার ছোটবেলার বন্ধু কাকলি, সঙ্গীতা, চন্দ্রিমা, সুপর্ণা আর ছিল সুচিস্মিতা। আমরা 6 বন্ধু একসাথে সকাল সকাল রওনা দিলাম শান্তিনিকেতনের পথে। আজ একটা রাত কাটাবো বেলা শেষের বাড়ি অর্থাৎ গীতবিতানে। কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব 165 কিলোমিটার। গাড়িতে গেলে সময় লাগে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা মতো, যদি পথে একবার থামা হয়। আমরা সবাই খুব সকালে বাড়ি থেকে বেরিয়েছি, তাই খিদে তো পেয়েছেই। বিশেষ করে শক্তিগড় পৌঁছে ল্যাংচা খাওয়ার লোভ সামলাতে পারলাম না। দাঁড়ালাম আদি ল্যাংচা নিলয়ের সামনে। বেশ পরিষ্কার দোকান। আমরা কচুরি তরকারি খেলাম, খুবই সুস্বাদু ছিল। সুচিস্মিতা খেলো মুড়ি আর শশা। ল্যাংচা এবং চা তো ছিলই। রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত। গ্রাম বাংলার এই অপার সৌন্দর্য আমরা দুচোখ ভরে দেখলাম শরতের এই সুন্দর সকালে। সুজলা সুফলা বর্ধমান জেলা পেরিয়ে আমরা রাস্তা ধরে এগিয়ে চললাম বীরভূমের পথে। একটু পরেই আবার থামলাম ডাব খাবার জন্যে। এমন মিষ্টি জলের ডাব আমরা সাধারণত কলকাতায় পাই না, তাই আমরা সবাই ডাব খেলাম এবং তারপরে যথারীতি এমন সুন্দর পরিবেশে একটু ফটো সেশনও হলো। আমরা একে অপরের ছবি তুলে দিলাম। এই দেখতে দেখতে আমাদের সঙ্গে থাকা ড্রাইভার ভাই আমাদের বললেন যে একটু তাড়াতাড়ি না করলে পৌঁছতে দেরি হয়ে যাবে। অতএব আবার গাড়িতে উঠে বসলাম। প্রায় 5 ঘন্টা রাস্তা আসার পর অজয় নদ পার করে আমরা ঢুকে পড়লাম বোলপুর শহরে। 1863 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে 2টি ছাতিম গাছ সহ 20 একর জায়গা বার্ষিক 5 টাকা ইজারায় কিনেছিলেন। জায়গাটির নাম রেখেছিলেন শান্তিনিকেতন। ইতিহাস বলে জমিদারের নামাঙ্কিত ভুবনডাঙ্গা গ্রাম ছিল কুখ্যাত ডাকাতদের ডেরা। কিন্তু এই ডাকাতরাই এগিয়ে এসে দেবেন্দ্রনাথকে আর্থিক সাহায্য করে এবং শান্তিনিকেতন গড়ে ওঠে। আশেপাশের এলাকারও উন্নতি ঘটে, গুণী মানুষজনের সমাগম হয়, শিক্ষার প্রসার ঘটে। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ব্রহ্মচর্যাশ্রম শুরু করেন, যা পাঠভবন নামে পরিচিত। পরবর্তীকালে এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 26 একর জমির ওপর তৈরি এই শিল্পগ্রামে বিভিন্ন রাজ্যের শিল্পকলাকে তুলে ধরা হয়েছে। আমাদের হাতে সময় কম থাকায় আমরা হোমস্টেতে পৌঁছানোর আগেই যাওয়ার সময় শিল্পগ্রাম দেখে নিলাম। ভালো করে ঘুরে দেখতে একটা পুরো বেলা লেগে যায়। এখানে ঢোকার টিকিট ছিল জনপ্রতি 30 টাকা। প্রাচীন গ্রাম বাংলার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পালকি। সেই পালকিতে করে ছোট্ট একটি মেয়েকে বিয়ের পর যেন শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছে 6 জন বেহারা। হুহুম না
আমরা যেন শুনতে পেলাম আমাদের কল্পনায় সেই আওয়াজ। দুজনের সঙ্গে হলো দেখাশোনা, সে যে আমার 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 বলে আমার হয়ে আর হলো না, সে যে আমার 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 বলে আমার হয়ে আর হলো না। দেখেছি আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। ডুবে যা রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা, বিরলে বিরলে বসে করো যোগ সাধনা। কেনাকাটাও হলো অনেক, সারি সারি দোকান, জিনিসের পসরা সাজানো। এখানে জিনিসের মান হাটের থেকে ভালো বলে মনে হলো, আর দাম বেশ কম। বেলা অনেক হলো, এখনো হোমস্টেতে চেক ইনই করা হয়নি। মাধবদা মানে ওই বাড়ির কেয়ারটেকারকে ফোনে বললাম খুব খিদে পেয়েছে, এসেই খাবো কিন্তু। অবশেষে আমরা এসে পৌঁছলাম সোনাঝুরির সেই বাড়িতে। গেট দিয়ে ঢুকে ডান দিকের বাড়িটা সঞ্চয়ন। সেদিন কোনো অতিথি ছিল না ওই বাড়িতে। বাঁ দিকের বাড়িটা গীতবিতান। গাছগাছালি দিয়ে এত সুন্দর করে সাজানো, আর তেমন সুন্দর শান্ত পরিবেশ। আমরা গিয়ে পৌঁছনো মাত্রই মাধবদা আমাদের ব্যাগপত্র ভেতরে নিয়ে গেলেন। উনি খুবই বিনয়ী মানুষ, স্ত্রী পরিবার নিয়ে এখানেই থাকেন। যাবার আগে ওনার ফোন নাম্বার পেয়ে গিয়েছিলাম। এসে ভাতের সাথে কি খাবো তাও উনি আগের দিন ফোন করে জেনে নিয়েছিলেন। আমাদের দুই বন্ধু সেদিন শনিবার হওয়ায় নিরামিষ খেয়েছিল, সেটা জানিয়ে দিয়েছিলাম। তাই আমাদের সকলের জন্যই পেঁয়াজ রসুন ছাড়া খুব সুস্বাদু নিরামিষ রান্না হয়েছিল ভাতের সাথে। আমরা বাকিরা আলু দিয়ে কাতলা মাছের ঝোলও খেলাম। কি ভালো স্বাদ ছিল খাবারের। মাধবদার স্ত্রী রান্না করেছিলেন। অনেক দিন পরে এমন যত্ন করে কেউ রেঁধে খাওয়ালো। আজ ফাগুনের আগুন লাগে কোন হাসে সেই মনে, অজয় সিলাই কংসাবতী নাম হরের কোলে, ঢেম দিদি ঢেম ঢেম দিদি ঢেম ধামসা পাতন বলে, ঢেম দিদি ঢেম ঢেম দিদি ঢেম ধামসা পাতন বলে, দেখে বেড়ে চলছে সবাই ঝুমুর গানের তালে, একদিন আড়ে চলে যাব দয়া হয়ে, সুন্দর দয়া মনে যাব দয়া হয়ে। আমরা যাবার প্রায় মাস দুয়েক আগেই বাড়িটা বুক করে নিয়েছিলাম। গৃহকর্তা শঙ্খমিত্র কলকাতায় থাকেন এবং অত্যন্ত ভদ্র ও মিষ্টভাষী মানুষ। ওনাকে যখন আমরা জানালাম আমাদের যাওয়ার কথা, তখন প্রয়োজন মতো সব সাজেশন দিলেন। আমরা যেহেতু সবাই 6 জনই মহিলা ছিলাম, তাই উনি দুটো বাড়িরই সুবিধা এবং অসুবিধার কথা আমাদের জানালেন। গীতবিতান এবং সঞ্চয়ন পাশাপাশি দুটো বাড়ি একই চত্বরের মধ্যে। গীতবিতানে 4টে ঘর অতিথিদের দেওয়া হয়। তাদের মধ্যে দোতলায় 2টো ঘর, একতলায় 1টা ঘর এবং 1টা ঘর বাড়ির একদম বাইরের দিকে। সবই ডাবল বেড। আমাদের ভাড়া পড়েছিল 2900 টাকা প্রতি রুম এবং বাইরের দিকের রুমটার জন্য 2000 টাকা একদিনের ভাড়া ছিল। বাইরের দিকের রুমটা যেহেতু একটু ছোট, তাই ভাড়া একটু কম ছিল। কিন্তু বাইরের দিকের যে রুমটা, সেটা একেবারে বাড়ির বাইরে, মানে বাড়ির মেন গেট বন্ধ করে দিলে ওই রুমে যে থাকবে সে কিন্তু বাইরেই থাকবে। তাকে বাড়ির ভিতরে আসতে গেলে মেন গেটে
খুলে তবে আসতে হবে। শুধুমাত্র মহিলারা গেলে এই ঘরটা না নিলেই ভালো হয় বলে আমাদের মনে হলো। তবে উনি আমাদের জানালেন যে চারদিকে সিসিটিভির ক্যামেরা লাগানো আছে এবং ভয়ের কিছু নেই বলেই আশ্বস্ত করলেন। বাড়ির দরজা দিয়ে ভিতরে ঢুকেই বাঁ দিকে একটা ছোট্ট অংশ আছে, সেখানে বসে গল্পগুজব করা যায়, খুব সুন্দর করে সাজানো। আর দরজা দিয়ে ঢুকে সোজা কবিগুরুর মূর্তি রাখা আছে, সেখানে ফুল আলপনা দিয়ে সুন্দর করে সাজানো। এই সোজা চলে গেলে এটা রান্নাঘর, আর একটু বাঁ দিক দিয়ে সিঁড়ি দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যায়। সিঁড়ির পাশেই একটা ঘর আছে শ্যামা, এই ঘরটা একতলার ঘর। আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে আরও 3টে ঘর আছে, তার মধ্যে একটা ওনাদের পার্সোনাল ইউজের জন্য রাখা থাকে আর 2টো অতিথিদের দেওয়া হয়। এই কিচেনের দিকটায় এগিয়ে গেলে এই যে সামনে ছোট অংশটা দেখা যাচ্ছে, এখানে চা কফি করার ব্যবস্থা আছে, বেসিন আছে। আর এই ভেতরে এটা হচ্ছে মেন কিচেন। এখানে বাঁ দিকে স্টোরেজ আছে, এখানে গ্যাসের ব্যবস্থা আছে, আর ডান দিকে আছে মাটির উনুন, যেটা দেখে আমাদের ভীষণ ভালো লাগলো। আমরা সঙ্গে সঙ্গে আবদার করলাম যে আমাদের মাটির উনুনে একটু রান্না করে খাওয়াতে হবে। ওনারা জানালেন যে ওনারা প্রতিদিনই মাটির উনুনে রান্না করেন। আমাদের আবদারে সেদিন রাত্রের চিকেনটা ওনারা মাটির উনুনে রান্না করেছিলেন। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বাঁ দিকে প্রথম ঘরটা মায়ার খেলা, এটা ওনাদের পার্সোনাল ইউজের জন্য বন্ধ থাকে, এটা ওনারা অতিথিদের দেন না। তারপরে একটু এগিয়ে এসেই এই অপূর্ব সুন্দর বারান্দা, এখানে চেয়ার টেবিল পাতা আছে। এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় সামনে একদম অন্ধকার সোনাঝুরির জঙ্গল, এবং সেই রাত্রে আশেপাশের বাড়িতে কোনো অতিথি ছিল বলে আমাদের মনে হলো না। একেবারে নিস্তব্ধ, শুধুমাত্র ঝিঁঝির ডাক ছাড়া আমরা আর অন্য কোনো আওয়াজ সেদিন পাইনি। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে আমাদের সুন্দর এই পরিবেশে এসে। ঠিক যেমনটাই আমরা চাইছিলাম তেমনই পেয়েছিলাম। বারান্দা থেকে ভেতরে এলে এই জায়গাটা সুন্দর করে সাজানো, এখানে বসা যায়, বন্ধুরা মিলে গল্পগুজব করা যায়। বন্ধু অথবা পরিবার নিয়ে এসে 1 দিন বা 2 দিন থাকার জন্যে এই বাড়িটা চমৎকার। এখানে উপরে যে 2টো রুম আছে তার মধ্যে একটা হচ্ছে চিত্রাঙ্গদা, এবং দ্বিতীয় যে রুমটা সেটা হচ্ছে চণ্ডালিকা। এই 2টো রুম আমাদের ওনারা দিয়েছিলেন। এটা নিচের রুমের ভেতরের অংশটা আমি দেখানোর সুযোগ পেলাম। ওপরের রুম 2টো আলো সুন্দর। সোনাঝুরির হাট থেকে সন্ধেবেলা ফিরে এসেই আমরা পেলাম গরম গরম চা আর 2 ধরনের পকোড়া, এত বড় বড় আলুর পকোড়া আর পেঁয়াজের পকোড়া। তারপর আমরা সারা সন্ধে থেকে রাত পর্যন্ত নিজেদের মতো গল্পগুজব আড্ডা দিয়ে কাটালাম। এই বাড়িতে রুমের থাকার ভাড়া ছাড়াও খাবারের জন্যে জনপ্রতি 599 টাকা করে দিতে হয়েছে। তার মধ্যে ওই টাকাতেই ওনারা আমাদের দিয়েছেন দুপুরের লাঞ্চ, বিকেলের চা এবং জলখাবার, মানে ওই পকোড়া চায়ের সাথে, রাত্রে চিকেন সহ ডিনার, এবং পরের দিন সকালবেলা লুচি, সাদা আলুর তরকারি, মিষ্টি। এত সুস্বাদু ছিল সেই খাবার। সকালটা অসাধারণ সুন্দর ছিল। আমরা সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বারান্দায় এসে বসলাম। আমরা গরম গরম চা খেতে খেতে সামনে সোনাঝুরির জঙ্গল দেখলাম। সকলের মন একদিনের জন্য হলেও খুব ভালো হয়ে গিয়েছিল। আমাদের শহরের এই ব্যস্ত জীবন থেকে এই ব্রেকটা মাঝে মাঝে প্রয়োজন হয়। সকালে উঠে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম কোপাই নদীর ধারে। আমাদের হোমস্টে থেকে কোপাই নদী খুব বেশি দূরে নয়। সঙ্গে গাড়ি থাকলে গাড়ি নিয়ে যাওয়া যায়, অথবা হেঁটে হেঁটেও চলে যাওয়া যায়। এই জায়গার চারপাশটা চমৎকার। নদীতে জল অল্প ছিল, কিন্তু তাহলেও আমরা দেখলাম যে সেখানে শ্মশান হিসাবেও এই জায়গাটা ব্যবহার করা হয়। এখানে মৃতদেহ দাহ করা হয়। এই সিঁড়ি নেমে গেছে এই ঘাটে, চারপাশটা কাশফুলে ভরা, একেবারে ছবির মতো সুন্দর লাগছিল জায়গাটা।
হোমস্টেতে ফিরে এসেই পেলাম ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি, সঙ্গে রসগোল্লা। এটাই ছিল আমাদের পরের দিন সকালের ব্রেকফাস্ট। যারা লুচি খেতে চাইল না তাদের ব্রেড এবং ডিম করে দিল। মাধবদার স্ত্রী এবং পুত্রবধূ রানী, ভীষণ মিষ্টি একটা মেয়ে, ও আমাদের সব আবদার মিটিয়েছে। আমরা শুধুমাত্র এক রাতের জন্যই এই বাড়িটা নিয়েছিলাম। এবার ফেরার পালা। 11টার সময় চেক আউট। তাও জিনিসপত্র গুছিয়ে বেরোতে বেরোতে 11:30 হয়ে গেল। আমরা যখন বেরোচ্ছি তখন দেখি উনুনে রান্না চাপানো হয়েছে। মাধবদার স্ত্রী আমাদেরকে অনুরোধ করলো যে দুমুঠো খেয়ে তবে যেন যায়, কিন্তু আমাদের আরও কিছু দেখার ছিল, তাই সেই অনুরোধ রাখতে পারিনি। তবে আমরা কথা দিয়ে এসেছি যে আবার আসব, এবং যখন আসব তখন অন্তত 2 দিন থাকব। আমাদেরও মনটা বিষণ্ণ হয়ে গেল আসার সময়। গীতবিতান এবং সঞ্চয়নকে পিছনে ফেলে একটা সুন্দর স্মৃতি নিয়ে আমরা এগিয়ে গেলাম আমার কুটিরের দিকে। এখন যেহেতু বিশ্বভারতী চত্বর বন্ধ থাকে এবং খুব অল্প সময়ের জন্য রবিবার খোলে, তাই বিশ্বভারতী আর দেখা হলো না। শহরের অনেক মানুষ উইকেন্ডে ছুটি কাটাতে শান্তিনিকেতনে আসেন, যার ফলে এখানে লোক সংখ্যা এবং গাড়ির সংখ্যা এত বেড়ে গেছে যে গ্রামের পরিবেশটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমি শেষ যখন শান্তিনিকেতনে এসেছি তখন কিন্তু এত গাড়ি এবং টোটো দেখিনি। এই রাস্তার পাশেই পড়ল রাঙাবিতান, WBTTCL এর গেস্ট হাউস। খুবই সুন্দর শুনেছি এটা, তবে আমার যাওয়া হয়নি, একবার যাওয়ার ইচ্ছে আছে। গাছে ঘেরা এই রাস্তা, রাঙামাটির পথ এগিয়ে চলল আমার কুটিরের দিকে। আমার কুটির একটা কোঅপারেটিভ, যেখানে হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করা হয়, এবং শান্তিনিকেতনের প্রোডাক্ট বলতে যা কিছু বোঝায় সবই এখানে পাওয়া যায়, এবং জিনিসের মান অত্যন্ত ভালো। এখানে যারা আসেন তারা যেমন সোনাঝুরির হাটে জিনিস কেনেন, তেমন এখানেও কেনেন। এখানে এসে আমরা আবার শুনলাম বাউল গান। কিছুক্ষণ দাঁড়িয়ে বাউল গান এবং আমাদের বন্ধুর নাচ দেখে আমরা আবার এগিয়ে চললাম আমার কুটিরের ভিতরের দিকে। সামনের দিকে এগিয়ে গেলে বাঁ দিকে পড়ে আমার কুটিরে ঢোকার গেট। এই যে বাঁ দিকে দেখা যাচ্ছে আমার কুটিরে ঢোকার গেট। আমরা প্রথমে নদী দেখার জন্য নিচের দিকে এগিয়ে গেলাম মাটির রাস্তা ধরে। চারদিকে বড় বড় গাছে ঘেরা ভারী সুন্দর এই মেঠো পথ, যা এসে থামল একেবারে নদীর ধারে। মৃদুমন্দ বাতাস, পাখির ডাক আর মাটির সোঁদা গন্ধ। সামনের দিকে কুলকুল করে বয়ে চলেছে খোয়াই নদী। ওপারে আশ্বিনের কাশফুল। গ্রাম বাংলার এমন সৌন্দর্য দেখলে আর শহরে ফিরতে ইচ্ছে করে না, কিন্তু ফিরতে তো হবেই। তাই ঘড়ির দিকে চোখ গেল, বেলা গড়িয়ে দুপুর 2টো প্রায়। অতএব এখান থেকে এবার তাড়াতাড়ি বেরোতে হবে। তাই আমরা এরপরে গেলাম আমার কুটিরে কিছু কেনাকাটির জন্যে। ভেতরে প্রচুর জিনিস একতলা এবং দোতলা জুড়ে থরে থরে সাজানো রয়েছে। আমরা সবাই অনেক কেনাকাটি করলাম। এখানে যেহেতু ভিডিও করা বারণ, তাই আমরা এর থেকে বেশি ভিডিও করতে পারিনি, কিন্তু আমরা প্রচুর কেনাকাটা করেছি। এবং তারপরে আমরা গেলাম বরিশালের রান্নাঘরে দুপুরের খাবার খাওয়ার জন্যে। শ্রীনিকেতনে রাস্তার এপারে এবং ওপারে 2টি রেস্টুরেন্ট রয়েছে। একটার নাম বনলক্ষ্মী এবং অন্যটার নাম বরিশালের রান্নাঘর। আমরা ঠিক করলাম বরিশালের রান্নাঘরে খাবো। এখানে বেশ ভিড় থাকায় প্রথমে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, কিন্তু তারপরে আমরা যখন টেবিলে বসলাম আমাদের সঙ্গে সঙ্গেই খাবার দিয়ে দিল, এবং খাবারের মান খুবই ভালো ছিল। এত সুস্বাদু খাবার আমরা খুব তৃপ্তি করে খেলাম। সব থেকে ভালো লেগেছিল পোস্তর বড়া। একটা বড়ার 90 টাকা পিস হলেও আমরা খেয়ে বুঝলাম যে কেন এতটা দাম। রাস্তার উল্টো দিকে ছিল বনলক্ষ্মী, আমরা সেখানেও গেলাম। ঘি, পাঁপড়, বড়ি, আচার নিয়ে এবারে আমরা রওনা হলাম কলকাতার রাস্তায়। আবার প্রায় ঘন্টা 4 দূরত্ব। মাঝপথে আমরা এক জায়গায় থামলাম।
তখন সন্ধে হয়ে এসেছে। রাস্তার ধারে একটা চায়ের দোকানে এসে আমরা বসলাম। একটু চা, একটু গল্পগুজব বাড়ি ফেরার আগে আমরা করে নিলাম। শনিবার থেকে রবিবার সন্ধে পর্যন্ত খুবই আনন্দে আমাদের সময় কেটেছে। কিভাবে যে এক নিমেষে দিনটা শেষ হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। আমাদের ছবি তোলার আর ভিডিও করার দায়িত্বে ছিল চন্দ্রিমা। আমাদের যাবতীয় খরচের হিসেব রেখেছে কাকলি, আর আমরা বাকি 4 জন খুব আনন্দ করেছি। আবার অন্য কোথাও যাওয়া হবে, একে অপরকে সেই প্রতিশ্রুতি দিয়ে আমরা বাড়ি ফিরলাম।